এই যে আজকে যে ইউনূস সরকার, এটা বাংলাদেশের শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের স্বপ্ন তা না। এই দেশের আপামর জনসাধারণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক সম্প্রদায়ের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল এরকম একটি সরকার আসবে। কারণ কোনো অবস্থাতেই এই দানবের মতো, দৈত্য দানবের মতো বসে থাকা এই স্বৈরাচারকে হটাতে পারছিল না কেউই। কোনো গণতান্ত্রিক সরকারই এটাকে সরাতে পারছিল না। আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ছাত্ররা এবং পরবর্তীকালে ছাত্র সহ অভিভাবক এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী এবং স্বৈরাচারিণীকে বিদায় করা হয়েছে। তো বিদায়ের পরে এই বিদায়টাকে, এই যে বিদায়, সেই বিদায়টাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে সমস্ত কিছু নেতৃবৃন্দ আছেন তারা এটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারেনি। আমি যখনই বলেছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কারণ একটা নদীতে যদি স্রোত না থাকে, সেই নদীতে শ্যাওলা, আবর্জনা, কচুরিপানা জন্মে যায়। তো যদি গণতন্ত্র না থাকে তাহলে এই দেশে জঙ্গিবাদ আবির্ভাব হবে, এই দেশে নানা ষড়যন্ত্রের জাল বিস্তার হবে, যেটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা না। ভারতের পেটের মধ্যে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ উদ্ভব হয়, সেটা ভারতের জন্য চরম ক্ষতি। কিন্তু তারা আমাদের কথা খুব একটা কান দেয়নি। তাদের মনে করেছে, তাদেরকে শেখ হাসিনা তাদেরকেও ব্ল্যাকমেইল করেছে। সে বলছে যে আমরা যদি না থাকি, শেখ হাসিনা যদি না থাকে, তাহলে ভারতের সেভেন সিস্টার থাকবে না। এবং তাদের মাথার মধ্যে এইটা এমন বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই ক্যাসেটের মতো বাস্তব, যে কোনো নেতার কাছে গেলেই তাদের কাছে ওই জিনিসটা পাবে। আজকে দেখেন, শেখ হাসিনার তো পতন হয়েছে, দীর্ঘদিন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং সে সহ তার সাঙ্গপাঙ্গ সবাই। সেভেন সিস্টার নিয়ে কিন্তু বাংলাদেশের কেউ মাথা ঘামাচ্ছে না। তার মানে আমি যতবার বলেছি যে সেভেন সিস্টারের দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নেই। কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মঠ জাতি। এই দেশের প্রায় 1.5 কোটির বেশি মানুষ বিদেশে চাকরি বাকরি করে, কাজকর্ম করে, রাতে দিনে পরিশ্রম করে টাকা পাঠায়। আর এই দেশের কৃষকরা সারাদিন কিভাবে এই দেশের বিশাল একটা জনগোষ্ঠীর কিভাবে খাদ্য, অন্ন, বস্ত্রের ব্যবস্থা করবে সেই চিন্তায় থাকে। আমাদের কৃষিবিদরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে। ভারতের কোথায় কি হলো এটার দিক নাই, বরং আমাদের দেশের মানুষ যখন সুখ স্বাচ্ছন্দ্য থাকে, যখন একটু কাজকর্ম কম থাকে, এই দেশের টাকা নিয়ে ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যায় এবং ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায়। আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায়। বাংলাদেশে কেউ একটু বেড়াতে গেলেও কলকাতায়। বাংলাদেশের একটা রোগী চিকিৎসা করতে গেলেও ভারতে যাচ্ছে। এখন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায় তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সার চিকিৎসা করে, আমাদেরকে বিনা কাপড় চোপড়, প্রসাধনী, আলু, পেঁয়াজ একেবারে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয়। বাস্তবতা তো তা না। তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত ক্ষতি হবে, তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে। তা আজকে কলকাতায় হাহাকার, বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না। দুটোই লাভ। আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই, সেখানে পরিবহন কষ্ট আমাদের জন্য একটু বেড়ে যায়, কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই। আমাদের লাভ, কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ কিন্তু তাদের। কারণ আমাদের আয় রোজগারের টাকাটা আমাদের কোটি কোটি মানুষ যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা আনে, সেই টাকা আমরা তাদের ওখানে ঢেলে দিয়ে আসি, বেড়ানোর, যে দার্জিলিং এ গিয়ে, এখানে সেখানে গিয়ে। এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢোকে নাই। কারণ হচ্ছে শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছিল। তো এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে। তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে। ওখানকার রাজনৈতিক নেতারা আমাদেরকে আমাদের একটা সুন্দর, দেখেন 5 তারিখের পরে কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছিল। সাধারণ কিছু মানুষের মধ্যেও হামলা হয়নি তা না, তার সংখ্যা কিন্তু কম ছিল। এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না, টোটালটাই ছিল রাজনৈতিক। এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গাপূজা আসছে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটি পূজা কিন্তু অতীতে কখনো হয়নি। এবং আমরা কি দেখেছি, 5 তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য, তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য তারা বিভিন্ন সময়, আমরা সেই 1992 সালের ঘটনা দেখেছি, 2001 সালের ঘটনা দেখেছি, কুমিল্লা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের নাসিরনগর থেকে সেই বহু জায়গায়, জেলায় জেলায় সমস্ত জায়গায় মাইনরিটিদের উপরে, হিন্দুদের বাড়ি ঘরে হামলা, মন্দিরে হামলা করে তারা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে, বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে, আমাকেই থাকতে হবে। যে কারণে আমরা 5 তারিখের পরপরই আমরা দেখলাম যে এই ব্যাপারটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে। যে কারণে আমরা বিকাল 5টা থেকেই, 5টায় জামাত ইসলামের একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন যে দাদা, আমরা সমস্ত মন্দিরগুলোকে পাহারা দেবো, আপনারাও একটু স্বেচ্ছাসেবক দেন। আমাদেরও ছাত্র মহাদর, যুব মহাদরের কর্মীরা
এবং পরবর্তী দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন জামাত ইসলামের শিবিরের কর্মীরা ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির, ইসলামী আন্দোলনের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, বিএনপির নেতা কর্মীরা সবাই মিলে মানে পাহারা দিচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি 2 দিন আগেও ইসকন নিয়ে কথা হচ্ছে, তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়ে গেছে। সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মীরা এবং তাদেরকে ধরেছে। এবং এর আগেও দুর্গাপূজার সময় যে 4টি ঘটনা ঘটছে সেই 4টি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। এবং তারা এমন ভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু। আপনারা দেখেন সেখানে হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে আরো 3 জন মানুষ পুড়ে অঙ্গার হয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। গাজী দস্তগীরের কারখানা পুড়েছে, সেখানে 1.5 শতাধিক মানুষ পুড়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আপনার দেখেন এখানে মাশরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার, বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে, শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু আগুন জ্বলেছে। এটা নিয়ে কিন্তু আলোচনা, যেহেতু মাইনরিটি ইস্যু একটা মানে খুব সেন্সিটিভ ইস্যু, এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনূস সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায়, মূলত এই ধান্দায় হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায়, এমন কিন্তু ইতিহাস কখনোই নেই। আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে 5 তারিখের পরে ওভার থেকে উস্কানি দিচ্ছে, আপনারা সব ভারতে চলে আসেন। আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী আপনার রেডি হন, 2 কোটি হিন্দু ভারতে আসবে, তাদেরকে খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে হবে। তো তারপরে মানে হিন্দুরা যায় না। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললো না কোনো হিন্দু ভারতে আসতেছে না এবং আসার চেষ্টাও করছে না। উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলে দেওয়া আছে, ওখানে আপনাদেরকে মেরে ফেলবে, সব চলে আসেন। বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে, সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে। এরপর বলে জলে নামেন, জলে নামছে, ওখান থেকে ভিডিও করছে, একটু সাঁতার দেন, সাঁতরাইছে, ওখান থেকে ভিডিও করেছে। বলে যে এইবার বর্ডারের ঢোকার চেষ্টা করেন, বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চার্জ করে বিদায় করছে, যান আপনার ভিডিও শেষ, এইবার বাড়ি চলে যান। এখন কি করছে, তার টোটাল ভিসাই বন্ধ করে দিচ্ছে। ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না, তারা এক একজন এক এক ধান্দায় ব্যস্ত। কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো, যদি আরো 10-20টা হিন্দু মারা যেত, 200-400 হিন্দু মারা যেত, তাহলে পশ্চিমবাংলায় মমতার বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারতাম। শুধু পশ্চিমবাংলা ভারতের মধ্যে না, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হলো, ট্রাম্প সাহেব এক ট্রাম্প কার্ড খেলে ফেললেন। উনি দেখলেন যে ওনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন কমলা হ্যারিস একজন হিন্দু। উনি মনে করলেন যে এই মুহূর্তে যদি আমি বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটু কথা বলি তাহলে বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দুদের, এই ভোটগুলো পাবে। এবং ঠিক তাই উনি করলেন কি, বললেন যে বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, আমি ক্ষমতায় থাকলে এটা হতো না। উনি একটা টুইট করার কারণে ভারতীয় হিন্দু সব দল বেঁধে ট্রাম্পকে ভোট দিলেন এবং ট্রাম্প জিতে গেলেন। এখন বিষয়টা কি, মানে আমাদেরকে নানাভাবে ফুটবল খেলার মতো যত প্রকার করতেছে, এবং এটার পিছনে কারণ আছে। আজকে তাদের উস্কানিতে বাংলাদেশের হিন্দুরাও লাফালাফি করে, কারণটা হচ্ছে তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের কেউ এমপি হতে পারবে না। ওই যে হাইকোর্টে কয়েকজন মানে আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে, সেখানে হিন্দু মানে 252 জনের মধ্যে একজন হিন্দু। এই সমস্ত কথাগুলো তাদের মাথার মধ্যে ঢোকায়, এরাও নাচানাচি করে। তো সেই জন্য আমরা আগে থেকে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমার মানে আছে। আমরা বলছিলাম যদি সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন সময়, এরা কিন্তু আজকে থেমে গেছে তা না, ভবিষ্যতেও তারা এই কাজগুলো করবে। তো সেই জিনিসটা যাতে না করতে পারে, আপনারা সবাই মিলে যারা এই দেশের দেশপ্রেমিক মানুষ, আমরা এই দেশে থাকতে চাই, ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করুক, ভারতীয় মিডিয়া আমাদেরকে নিয়ে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশের স্থিতিশীলতা নষ্ট করুক, মানে এই জিনিসটা আমরা কখনো চাই না, এবং এটা আমরা হতে দিতেও চাই না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ পৃথিবীর একটা অসাম্প্রদায়িক চাইতে অনেক বেশি। কারণ আমরা দেখেছি যে আমেরিকা, লন্ডন, ওইসব দেশের দ্বারা আমি নিজে যাই নাই, আমি দেখেছি যে একটা বাচ্চা ছেলে বয়স্ক লোকদেরকে নাম ধরে ডাকে। আপনি কিন্তু বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এটা প্রতিবেশী মনে করি না, সম্পর্কটা মনে হয় আত্মীয়তার মতো। আমি যেমন পাশের বাড়ির মুসলিম যারা আছে তাদেরকে চাচি, চাচা, নানা, খালা, এই জিনিসগুলো মানে একেবারে আত্মীয়তার যে সম্বন্ধের যে শব্দগুলো সেগুলো ইউজ করি। আবার মুসলিমও তাই, কাকা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দাদা, এই ধরনের কথাগুলো শব্দগুলো ব্যবহার করে। অর্থাৎ পৃথিবীর সভ্য মানুষের যে সভ্য শব্দগুলো মানে ভাষা শৈলীর যে উচ্চারণ, সেগুলো কিন্তু আমরা করি। আমাদের মধ্যে কোনো বিরোধ কিন্তু নাই, শুধু রাজনৈতিক কারণে মাঝে মাঝে এই ঝামেলাগুলো হয়। আমি মনে করি এই রাজনৈতিক সমস্যাটা সবাই মিলে এই রাজনৈতিক ভাবেই সমাধান করা উচিত। করলে পরেই এই দেশটা এমনিতেই শান্তিতে আছে, বিশ্বের মডেল হিসেবে এইটা নিয়ে আর কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, এবং এটা মানে হবে না, বাংলাদেশের উন্নতি হবে এবং এটা সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে উদাহরণ দিবে
চেয়ে দেখো বাংলাদেশের দিকে, আমরা সেই রকম একটি দেশ চাই। মধ্যযুগে আমরা দেখছি পৃথিবীর সমস্ত মানুষ বাংলাদেশে আসছে, এরা বলছে ইবনে বতুতা সহ যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায়। শুধু আমাদের খারাপ রাজনৈতিক নেতাদের কারণে আমাদের এই দুর্দশা। এর আগেও আমরা দেখেছি যে 2091 সালে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, জামাতের বিরুদ্ধে বহু ঘটনা আছে, তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। সুখরঞ্জন বালিকে হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করে নিয়ে কলকাতায় 4 বছর আটকায় রাখা আছে। তো সেই সব বহু অভিযোগ, বহু ধরনের অভিযোগ আছে, কিন্তু জামাতের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারে নাই যে তারা অসৎ, তারা দুর্নীতিবাজ। তা আমরা তো সৎ লোকের শাসন চাই, আমরা তো এটা তো আমরা চাই, আমরা সৃষ্টিকর্তার আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা তো সমস্ত মানুষই চায়। একজন চোরও চায় তার আশেপাশের লোক ভালো থাকে। তা আমরা সেই একটা শাসন, এবং আগামী দিনে আমরা চাই যে বাংলাদেশ এইরকম একটা উন্নত, মানে সৎ লোকের শাসন দ্বারা এই দেশ বিশ্বের চূড়ান্ত একটা মানে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা মালয়েশিয়া দেখছি, বাংলাদেশের চেয়ে গরিব রাষ্ট্র, শুধু মাহাথির মোহাম্মদের কারণে আজকে বাংলাদেশের লোক সেই দেশে চাকরি করতে যায়। ব্রিটিশরা বাংলাদেশে এসে চাকরি করতে ধন্য হতো, এখন আমরা ব্রিটিশ যেতে পারলে আমরা ধন্য হই। আমি মনে করি যে বাংলাদেশে এমন একটা দিন এসে গেছে, আমরা যদি এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখতে পারি, বিদেশি চক্রান্ত রুখে দিতে পারি, বাংলাদেশে মানুষ চাকরি করতে আসবে আগামী দিনে। সেই রকম একটা দিন অপেক্ষা করছে। ধন্যবাদ।